আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নিটল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আজকের আয়োজনটা নীল নকশার যে সাজিয়েছে, নাশকতা যারা করেছে, সেই নাশকতার নীল নকশার পেছনে কারা রয়েছে, নেপথ্যে কারা, এই শিরোনামটা দিয়ে আমরা আজকে আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে চাই। এবং সেই জায়গায় যে নাশকতাগুলো হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন, বিভিন্ন স্থাপনাগুলো, বিশেষ করে রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো এবং যেখানে গুরুত্বপূর্ণ নথি ছিল সেগুলো পোড়ানো হয়েছে। সেটা কেন হলো সেই কারণটাই জানবার চেষ্টা করব। ফেরদৌসী আহমেদ থাকছি আপনাদের সাথে, আর যারা রয়েছেন আপনাদেরকে সেটাও জানিয়ে দিই। আমাদের নিটল টাটা 21 রাতের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জুলফিকার আলী মানিক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং গবেষক। সর্বডানে রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, জ্যেষ্ঠ সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। জুলফিকার আলী মানিক, নেপথ্যে কারা যদি বলি, যে পেছনে কারা, কারণ শিক্ষার্থীরা স্পষ্টভাবে বলেছে তারা প্রথম দিকে যখন তারা উইথড্র করেনি বা স্থগিত এই ঘোষণাটা আসেনি, তখনও তারা বলেছে নাশকতার সাথে আমরা নেই। পরবর্তীতে তারা বলেই দিয়েছে যে তাদের আন্দোলন স্থগিত রয়েছে। তাহলে কারা আসলে? এখন বাংলাদেশে কি কেউ কখনো নাশকতার দায় দায়িত্ব নিয়েছে? এরকম রেকর্ড আছে জানা নাই তো। ইয়েস, একটা সংগঠন নিয়েছিল, জেএমবি, 2004 সালে সারা দেশে বোম টোম মেরে বলছে লিফলেট দিয়ে আমরা নিয়েছি। জোনডি রেকর্ড। আর কেউ নিয়েছে কখনো? আমার তো ঠিক স্মৃতিতে নাই। রেজা ভাই হয়তো আরও থাকতেও পারে। ফলে বাচ্চারা কেন দায় দায়িত্ব নিবে? ওরা তো শিখেইছে যে কোনো কিছু করলে দায় দায়িত্ব স্বীকার করবে না। এটাই তো আমরা শিখেছি দেশে। দায় দায়িত্ব নেওয়া যাবে না, সব করবা। দুর্নীতি ব্যক্তির দায়, কেউ দায় দায়িত্ব নিব না। দুর্নীতি ব্যক্তির দায়, সব দায়িত্ব অন্যকে দিয়ে দেওয়াই তো আমাদের কালচার। সো এটা বাচ্চাদের ওই আলোচনা বাড়তেন। এখন ঘটনা হচ্ছে ষড়যন্ত্র শব্দটা সামনে চলে আসছে। সবার আগে এই ষড়যন্ত্র জিনিসটা আমি তো আর সব দেখিনি, আমার চোখে সবার আগে পড়েছে আমাদের যে বর্ডার গার্ড ফোর্স আছে, বিজিবির মহাপরিচালক, তিনি কয়েকদিন আগে যখন প্রচণ্ড ভায়োলেন্স, একটা টেলিভিশনের পর্দায় দেখলাম ওনার একটা ইন্টারভিউ, উনি বারবার বলছেন এটা একটা বিশাল ষড়যন্ত্র। দ্য ফার্স্ট টাইম ষড়যন্ত্র শব্দটা সামনে। ইয়েস, আমরা তো বুঝতেও পারছি, কিন্তু কেউ বলছে না। সে কনস্পিরেসি, এই যে ভায়োলেন্স, কারণ ভায়োলেন্সে কনস্পিরেসি, যদি আপনার ক্ষোভ হয় যে আমি কোটা চাই, কোটা সরকারের সাথে বার্গেনিং, ক্ষোভটা, তাহলে আপনি জেলখানা থেকে কয়েদি বের করছেন কেন? ওরা এসে আপনাকে কোটা দিবে? আপনি মহাসড়ক কেটে দিচ্ছেন কেন? মহাসড়ক কাটলে মাটির নিচে কোটা পাওয়া যাবে? মেট্রো রেল পুড়িয়ে দিলে ওখান থেকে কোটা বেরিয়ে আসবে? সো হোয়াট ইজ দ্য এইম? তখন তো বুঝে গেল যে কোটা না, অন্য এইম আছে নাকি। কোটাটা দিয়ে শুরু করে এই যে বিডিআর মিউটিনি কভার করেছিলাম, আমি তখন ডেইলি স্টারে ছিলাম। পুরো ঘটনা শুরু হয়েছে চাল ডাল দিয়ে, পুরো ঘটনা শেষ হয়েছে ম্যাসাকার দিয়ে। সো হোয়াট ওয়াজ দ্য কনস্পিরেসি? কত রকমের লোকে ইনভলভ ছিল। আমি যত মিউটিনিয়ারকে, বিদ্রোহীকে ইন্টারভিউ করেছি, যারা চাল ডাল ইস্যুতে ছিল, ওরা বলছে আমাদের এরকম কোনো চিন্তাও ছিল না। চাল ডালের উপরে স্টেপ বলছে আমরা এটুকু চাইছিলাম, আমাদের অন্য ক্ষোভ ছিল, ভাবছি একটু যোগ দিই, কিন্তু আমরা তো কখনো মার্ডার বা কোনো অফিসারকে আটকানোর চিন্তা করি না। তাহলে শেষ পর্যন্ত অনেকে, এই কনস্পিরেসিতে অনেকের অনেক ইন্টারেস্ট যোগ হয়। একটা জার্নি তো কনস্পিরেসি, শুরু করে একখান থেকে অন্যরা ইন্টারেস্ট পায়, ঢুকতে থাকে। সো এখন কনস্পিরেসির অনেক আলোচনা হচ্ছে, প্ল্যানার কারা, নীল নকশা কারা। এখন মনে করেন বিএনপির চেয়ারে বসে আপনি কনস্পিরেসি একরকম দেখবেন, জামায়াতে ইসলামীর চেয়ারে বসলে আপনি কনস্পিরেসি একরকম দেখবেন, আওয়ামী লীগের চেয়ারে বসলে কনস্পিরেসি একরকম দেখবেন, আমেরিকার চেয়ারে বসলে আপনি কনস্পিরেসি একরকম। কে কোন চেয়ারে বসে কনস্পিরেসি দেখতে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি একটু 75-এর সিচুয়েশনে বসে কনস্পিরেসি দেখতে চাই। 75-এ যখন বঙ্গবন্ধুকে মার্ডার করলো, কনস্পিরেটরদের চেহারাগুলি স্পষ্ট হয়ে উঠলো। এখন কোশ্চেন হচ্ছে, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি তো, আপনি সেটা দেখতে কেন চাচ্ছেন যদি একটু জিজ্ঞেস করি, যে মিল পাচ্ছেন কিনা? না, মিলের বিষয় না, মিল অমিল না, সব কনস্পিরেসি একটা থিওরি, কমন থিওরি আছে। আমি যদি আপনার ঘরে কোনো ষড়যন্ত্র ইমপ্লিমেন্ট করতে চাই আপনার বিরুদ্ধে, আপনার ঘরের ভেতরে আমার লোক লাগবেই লাগবে। এইটা ছাড়া পৃথিবীতে কোনো কনস্পিরেসি সফল করা সম্ভব বলে আমি এখনো শুনিনি। তাহলে যদি এটা কনস্পিরেসি হয়ে থাকে, এখন কালকে ব্যারিস্টার সুমন, যিনি এমপি এবং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়, কোর্টের রায়ের পরে উনি একটা অদ্ভুত বক্তৃতা দিছে আর কি, যত না লিগ্যাল ইস্যু, উনি একটা পলিটিক্যাল বক্তৃতা দিচ্ছেন। এবং ওই বক্তৃতাটা আমি মনে করি দেখলে উনি ওখানে পরিষ্কার বলে দিচ্ছেন
যে সরকার যেমন স্টেপ বাই স্টেপ ভুল করেছে এই কোটা ডিল করতে গিয়ে, আবার একই সাথে এখানে সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। সো পুরো ক্রাইসিসটাতে ওরা ঢুকে গেছে। উনি বলছেন জঙ্গি ঢুকেছে, জামাত ঢুকেছে, এটা ঢুকেছে, কারণ ওরা তো সবাই সরকারের বিরুদ্ধে চান্সটা নিয়েছে। কিন্তু কনস্পিরেসি যদি বলেন, কেউ চান্স নেয় কখন? কেউ যখন চান্সটা তৈরি করে দেয়। তাহলে ঘরের লোককে তৈরি করে দিচ্ছে, যেগুলিকে অনেকে ভুল বলছে সেটা কি ভুল নাকি সেটা চান্স তৈরি করে দেওয়ার পরিকল্পনা, সেটাও তো অনেকে কোশ্চেন করছে। সো যদি আপনি কনস্পিরেসি থেকে থাকেন, ইটস নট দ্য আউটবার্স্ট, তাহলে আপনাকে অনেক কিছু দেখতে হবে। সো অনেকে অনেক চেয়ারে বসে দেখছে, আমি কয়েকদিন ধরে একটু 75-এ বসে দেখার চেষ্টা করছি আর কি। ইয়াস, বাইরের লোককে তো দেখছি ওরা ব্লেম করছে, ওরা ব্লেম করছে, ওরা ব্লেম করছে, তাহলে 75-এর সিচুয়েশনে বসে একটু দেখার চেষ্টা করেন কারা স্পেস করে দিচ্ছে এগিয়ে আসার জন্য। কিন্তু নেপথ্য খোঁজার চেষ্টা বাংলাদেশে কতটা হয়েছে, সেই তদন্ত কতটা হয়েছে? খোঁজার চেষ্টা তো যদি বলেন, আসলে বারবার বলা হয়েছে খোঁজা হবে, কিন্তু কখনো তো কেউ পরিষ্কার খুঁজে বলেনি যে ইয়েস এভাবে হয়েছে, এরা এরা এরা। সো ঘরের লোক বাইরের লোক দু লোককেই খুঁজতে হবে যদি আপনি সত্যি কনস্পিরেসি বিশ্বাস করেন এবং আপনি কনস্পিরেসিটাকেই ডিল করতে চান। সেই জায়গায় কতটুকু সাহস আছে, আন্তরিকতা পরের আলোচনা, সাহস থাকলে আন্তরিকতা তৈরি হয়। সো এরকম কালকে তো ব্যারিস্টার সুমন পরিষ্কার বলে দেয় এবং এটাও বলেছেন যে এই যে যারা আসতে চায় এগুলি করে, তারা আসলে কি করবে বুঝতে পারছেন তো এই 2 দিনের কর্মকাণ্ড দেখে। ফলে এই যে প্রধানমন্ত্রী, তিনিই বাংলাদেশের মানে ভরসার জায়গা, এটাই উনি বলেছেন। তাইলে বুঝতে হবে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কনস্পিরেসি থাকে, তাইলে বুঝতে হবে বাইরের এবং ঘরের লোক খুঁজতে হবে। ঘরের লোক আছে। আপনি যদি সত্যি সত্যি আপনি যেই জায়গাটায় নিয়ে এসেছেন আলোচনাটা, সেখান থেকে সৈয়দ ইশতিয়াক রেজা, উদ্দেশ্য কি শুধুই সরকার পতন, নাকি সেই জায়গাটায় একদম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই টার্গেট? কারণ দোসর যে শব্দটার জায়গায় নিয়ে এসেছেন জুলফিকার আলী মানিক, এই দোসর তো বাংলাদেশে খুব কম খোঁজা হয়, সেটা এবার কি খোঁজা হবে কিনা? আমি জানি না এটা কে করেছে বা তাদের উদ্দেশ্য কি ছিল, কিংবা শেখ হাসিনাই টার্গেট ছিল কিনা, এটা তো আমাদের জানা নাই। আসলে আমরা তো লেমেন মানুষ, শুধু এইটুকু বুঝতে পারি যে প্রত্যেকটা জায়গায় শুরু থেকে একটা গোয়েন্দা ব্যর্থতা কাজ করেছে, রাজনৈতিক প্রজ্ঞার অভাব আমি শাসক দলের ভিতরে দেখতে পেয়েছি। 1 তারিখ থেকে আন্দোলনটা শুরু হয়েছে, 5-7 তারিখের দিকে টার্ন করতে শুরু করলো। তখন থেকেই সাধারণ সম্পাদক শাসক দলের তিনি বলতে শুরু করলেন, ওবায়দুল কাদের সাহেব, যে জামাত বিএনপি ষড়যন্ত্র করছে। তো ষড়যন্ত্র যদি করছেই, তিনি একাধিকবার বলেছেন তারা এর মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করছে, অন্য মন্ত্রীরাও 2-1 বলার চেষ্টা করেছে, ছাত্রলীগ নেতারা বলেছেন যে এখানে জামাত বিএনপির ইন্ধন আছে। তা এতই যদি তারা বুঝতে পারেন, তাহলে তারা এটাকে প্রত্যেকটা স্টেপে আমার তো মনে হয় হ্যান্ডেল করতে ভুল করেছেন, মিসহ্যান্ডলিং করেছেন। এটা তো আমরা জানি যে বাংলাদেশে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকার কারণে বড় ধরনের বেশ কিছু রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। একটা হলো বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, এবং একই সাথে জঙ্গি মুক্ত বাংলাদেশ গড়ার তার যে প্রচেষ্টা, তার প্রচেষ্টার সাথে আবার হয়তো আপনার প্রচেষ্টার মিল না থাকতে হবে, কিন্তু তার একটা চেষ্টা তো সেই জায়গাটায় আছে। এবং বাংলাদেশ 2016 সালের 1 জুলাইয়ের পরে হলিয়াটে যারা হামলার পরে আগের বাংলাদেশ পরের বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য আছে। জঙ্গি খতমে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বেশ ভালো নজিরও আছে, মানে সাফল্য আছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই লাস্ট কথাটা খুব গুরুত্বপূর্ণ জুলফিকার আলী মানিক, যে আপনি সুযোগটা কেন দিলেন, সুযোগটা কে করে দিল, তাই না? আমরা কিন্তু আপনার এখানে বলেছি, আমি নিজে লিখেছি যে সর্বনাশের চৌকাঠে দাঁড়িয়ে, আমার নিজের লেখা, তখনও কিন্তু গোলযোগ শুরু হয় নাই। আমরা রিড করতে পারছিলাম, বুঝতে পারছিলাম যে কোনো না কোনো একটা চক্র, কারণ তারা 28 অক্টোবর ফেল করেছে। 2018 আন্দোলনটার দিকে যদি আপনাকে আমি নিয়ে যাই, 2018তেও কিন্তু কোটা বিরোধী আন্দোলনটা কি শেষ পর্যন্ত কোটা বিরোধী ছিল? সেটাও কিন্তু সরকার পতনের কথাই তারা তখন বলেছিল। আপনি যদি সোশ্যাল মিডিয়ার থ্রেডগুলো দেখেন, তাহলে দেখবেন দেশে বিদেশে বলা হচ্ছে নাও অর নেভার, শেখ হাসিনাকে ফেলে দিতে হবে। তো এই কথাগুলো যখন বড় আকারে ছাত্রদের কাছে আসছে, ছাত্রদের নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, ছাত্রদের নেটওয়ার্ক থেকে এটা যখন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের কাছে যাচ্ছে, ওই যে ষড়যন্ত্রকারী যাদেরকে বলা হচ্ছে আমরা জানি না ওরা কারা, ওদের কাছে যাচ্ছে, এই পুরো সিস্টেমটাকে রিড করতে ভুল করে নাই আমি বলবো। এই ভুলের মাসুল তো তাদেরকে দিতে হয়েছে, পুরো জাতিকে দিতে হয়েছে। এবং আজকে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, একটা কনফিডেন্সের বড় অভাব তো আমরা দেখতে পাচ্ছি। সরকার হয়তো পড়ে যাবে না, কিন্তু যে ক্ষতিগুলো হয়ে গেল আমাদের রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করে, সেটার চাইতে বড় ক্ষতি তো হয়ে গেল মানুষের মোরালে, শাসক দলের মোরালে। আপনি আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে দিয়ে আর কিছু করতে পারবেন কখনো? সেই মোরালটা আর আছে? এত আওয়ামী লীগের, সারা দেশে সব তো আওয়ামী লীগ করে এখন,
খুঁজে পাওয়া গেছে কোথাও তাদেরকে? একদম যে ঘটনাগুলো ঘটেছে সে স্পটের ঘটনারই তদন্ত হয়নি, আর নেপথ্য তো এর আগেরগুলোর হয়েছে। 2018টা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে পুরো পরিবার সহ ঘুমের মধ্যে মেরে ফেলার চেষ্টা হয়েছে না, আগুন জ্বালিয়ে, তদন্ত হয়েছে। এত বড় একটা অপরাধ কোটা আন্দোলনের সময় 2018 তদন্ত হয়েছে, বিচার হয়েছে। এটা কি পাওয়া? জুলফিকার আলী মানিক তো ইনভেস্টিগেটিভ রিপোর্টার, আমরাও ছোটখাটো অনুসন্ধানী সাংবাদিকতা করেছি। মানিক বলেন, আপনি এটা কি খুঁজে পাওয়া খুব কঠিন ছিল? অবশ্যই কঠিন ছিল না, তাই না? খুঁজে তো পাওয়া গেছে এরকম বলে নাই, তার মানে খোঁজা হয়নি। এখন আপনি বলতেছেন যে ক্লিন চিট হলো, কোনো মামলা থাকবে না, এনা থাকবে না, বাস আপনি তো বলেই দিচ্ছেন যে কিছুই করা হবে না। 2013, 14, 15 বিদ্যুৎ স্টেশন জ্বালিয়ে দেওয়া, এটা কি খুব খুঁজে পাওয়া কঠিন? দাঁড়িয়ে থাকা রেলগাড়ি জ্বালিয়ে দেওয়া, এটা কি স্টেশনগুলোতে কি সিসিটিভি থাকে না? একটি ঘটনাও আমরা খালি মুখে বলি, লিপ সার্ভিস, যে এটা করা হবে সেটা করা হবে, তখন ষড়যন্ত্র আছে, নীল নকশা আছে, তারপরে আমরা কমফোর্ট জোনে সব যখন ওভারকাম করি আমরা তখন কমফোর্ট জোনে চলে যাই, আগের মতোই আর কি, আগের মতো যেন কিছু হয়নি। জুলফিকার আলী মানিক, সেক্ষেত্রে যদি সরকার পতনের আন্দোলন, যে আওয়াজটা খুব বেশি উঠেছে, এটাই যদি হবে, সরকার পতন হলে একটা, এখন দলীয় সরকার আছে, সে সরে গেল, মাঝখানে যদি এরকম যদি কোনো নীল নকশা হয়, তার সাথে স্থাপনা কেন যাবে যেগুলো কিনা রাষ্ট্রীয় স্থাপনা? কারণ অন্য কেউ ক্ষমতায় বসলেও তো এগুলাকে ব্যবহার করেই তাকে কাজটা করতে হবে, দেশের কাজে এগিয়ে নিয়ে যেতে হবে, সেগুলো কেন টার্গেট? এখন দেখেন যে এই যে যত ভায়োলেন্স নিয়েই তো এখন আলোচনা, যারা ভায়োলেন্সটা করছে, মারামারি, ধ্বংসযজ্ঞ, তাদের কিন্তু কোনো পলিটিক্যাল কোনো মোটিভ কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার না। এমন কোনো স্লোগান শুনছি না, এমন কোনো বক্তব্য, এমন কোনো দাবি। কোটা যারা বলছে তারা বলছে আমরা এটার মধ্যে নাই, তারা সরে গেছে এখান থেকে। সো এখন প্রশ্ন হচ্ছে যে তাইলে ওদের পলিটিক্যাল মোটিভ তো সবাই ক্লেম করে না বাংলাদেশে, আমি বলছি প্রত্যেকে যার যার চেয়ারে বসে একভাবে দেখছে, কিন্তু আমি সাংবাদিক হিসেবে আরেক জায়গা থেকে দেখছি, যেহেতু আপনি শুরু করেছেন ষড়যন্ত্র দিয়ে, আমি বলছি ষড়যন্ত্র ঘরের লোক ছাড়া কখনো সফল হয় না, যদি ষড়যন্ত্র হয়ে থাকে। কিন্তু আমরা তো সবই হচ্ছে স্পেকুলেটিভ আলোচনা। ষড়যন্ত্র কিন্তু মৌলিকভাবে অন্তর্ঘাতমূলক। এবং আমি আপনাকে বলি, এই যে কথায় কথায় যে খালি বিএনপি, জামাত, তারেক রহমান করছে, এটা তো বলে দেওয়া সম্ভব। কারণ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের দোষ, আর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজের শোল্ডারে দায়িত্বটা নেয়া। তো যারা মনে করেন এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয়, যে কোনো অপরাধকে প্রশ্রয় দেয় বা পৃষ্ঠপোষকতা করে, তারা তো সবসময় নিজেকে বাঁচানোর জন্য অন্যকেই দোষ দিয়ে বুঝিয়ে দিবে, এটা ওদেরই কাজ। আর সম্ভব, কারণ অন্যের যদি এরকম পাস রেকর্ড থাকে, সো অলওয়েজ তাকে এই জায়গায় ব্লেম করা, ব্র্যান্ড করা সম্ভব। কিন্তু আমরা তো কখনো যদি জানতে না পারি যে অন্যের এই পৃষ্ঠপোষকতার মধ্যে তাদেরও কারো কারো পৃষ্ঠপোষকতা আছে বা রোল আছে, তো ওখানেই তো সমস্যা। যেটা হয় যে সর্ষের মধ্যে ভূত থাকলে তো বলে যে ভূত তাড়ানো ভেরি ডিফিকাল্ট থিং। সো এইখানে আপনি যে জিনিসটা বলছেন যে এখন তাদের কি কেউ তো ওইভাবে জোরালোভাবে বলছে না বিএনপি ছাড়া, বিএনপির তো কাজই যে আন্দোলনই সরকার পতন বা সরকার বিরোধী, বা যাদেরকে রাস্তায় দেখে আজকে আমরা উদ্বিগ্ন, চিন্তিত, তারা কিন্তু তাদের কোনো পলিটিক্যাল অ্যানাউন্সমেন্ট দিচ্ছে না যে আমরা এটার জন্য করছি। এখনও কোটা এবং মনে হচ্ছে এবং যে সাধারণ শিক্ষার্থীরাই এটা করছে। আবার রেজা ভাই যেটা বললেন, ইয়েস, মানুষের মধ্যে তো অনেক ধরনের দুঃখ ক্ষোভ তৈরি হয়ে আছে। দুঃখ ক্ষোভের বহিঃপ্রকাশ যেমন এরশাদের যখন পতন হয়, পতনের পরেও কিন্তু আমরা অনেক ধরনের ক্ষোভ এরকম দেখেছি মানুষ নানান জায়গায়। কিন্তু আবার অনেকে ওইটারও একটা প্রশ্ন আছে যে ক্ষোভ যদি সাধারণ মানুষেরও সরকারের বিরুদ্ধে হয়, তো মেট্রো রেল তো আর শেখ হাসিনা চলে গেলে পকেটে করে ভ্যানিটি ব্যাগে নেবেন না, বা ওবায়দুল কাদের রাইট। এখন মনে করেন সেতুও নিয়ে যাবেন না আপনি মনে করেন যে এই যে সেতু ভবনে নেবেন না, আপনি মনে করেন নরসিংদীর জেলখানা থেকে কয়েদিকে বের করে কি লাভ? এখন ঘটনা হচ্ছে যে তাইলে যাদের উপরে ক্ষোভ, সেখানে কিন্তু ক্ষোভ ঝাড়া হচ্ছে না, সাধারণ মানুষের উপরে ক্ষোভ ঝেড়ে লাভ কি? আপনি তো আর মানে শত কোটি টাকা বানাই নাই, আপনি তো কোনো ঘিমা কোনো খাইতে যাই নাই। ইয়েস, আমরা কি করেছি? আমরা মানুষকে আমাদের সামর্থ্য মতো তথ্য দেওয়ার চেষ্টা করেছি, এবং যে বিশ্লেষণটা মনে হয়, হ্যাঁ, এখন সাংবাদিক টার্গেট হয়ে লাভ কি? আমি কি ঘি মাখন খেতে গেছি নাকি কোথাও? না আমি শত কোটি টাকা, না আমি 1 টাকাও কোথা থেকে নিয়েছি, কিন্তু মারবে আমাকে। তাহলে যাদের উপরে ক্ষোভ বলে জনতাকে বলা হচ্ছে যে তারা ক্ষোভ ঝাড়ছে, তো যাদের উপরে ক্ষোভ তাদের উপরে ক্ষোভ না ঝেড়ে আমাদের ক্ষোভ দেখালে তো তাইলে ওটা ঝিকে মেরে বউকে শেখানো, তো বউ তো আর কোনোদিন কিছু শিখবে না, বউ সারা জীবন একই রকম থাকবে, ঝি মাঝখান দিয়ে মরতেই থাকবে। তো এই ঝিকে মেরে বউকে শেখানোর তরিকা তো বাংলাদেশের রাজনীতিতে চলবে না। শেখানো যায় যখন ঝিয়ের প্রতি বউয়ের টান থাকে, টান আছে কি? মুশকিল আছে। দেখেন, এখানে খুব সহসা এটাকে বিশ্লেষণ করা যাবে না।
কারণ হলো কনটেক্সট। আমাদের প্রত্যেকটা আন্দোলনের একটা কিন্তু কনটেক্সট আছে, প্রত্যেকটা ঘটনার একটা করে কনটেক্সট আছে। কনটেক্সটটা কি রংলি আমরা শেষ পর্যন্ত সাদামাটা করে ফেলি। আমি যদি কনটেক্সট হিসেবে ধরে নিই যে কোটা আন্দোলনে ছাত্রদের উপর ভর করে একটা রাজনৈতিক গোষ্ঠী তারা সফল হওয়ার চেষ্টা করেছে সরকারের বিরুদ্ধে, তাহলে আমি কি সেভাবে অ্যাড্রেস করেছি কিনা সেটা আমি সেভাবে নিই। ছাত্রদের সব ছাত্রদের টার্গেট কি শুধু কোটা? এই ছাত্রদের মধ্যে কি আওয়ামী লীগ, বিএনপি, শিবির, জামাত এসব নাই? ছাত্রদল নাই, তাই না? তাহলে এখানেও তো এই বিশ্লেষণটাও তো আমরা করি নাই কখনো গভীরে গিয়া। তাদের চাওয়াটা কি, তাদের পালসটা কি? আমার এরশাদ বিরোধী আন্দোলনের সময়কার আমি একদম মাঠের রিপোর্টার। আমার মনে আছে সারাদিন কমলাপুর ঘেরাও করে রেখেছে ছাত্ররা হরতাল সফল করবে বলে, সন্ধ্যা 6টা পর্যন্ত ঘেরাও করে রেখেছে, একটি গাড়িতে ঢিল দেয়নি। ঢাকা নরসিংদীতে রাস্তার মধ্যে ট্রেন আটকেছে, ট্রেনের কোনো ক্ষতি করে গাড়ি আটকে রেখেছে। আমরা সরকারি অফিসগুলো, টেলিভিশন ভবন ঘেরাও করা হয়েছে একাধিকবার, আমি নিজে সেখানে ছিলাম। টেলিভিশনে একটা ঢিলও মারা হয়নি। টেলিভিশনের 8টার সংবাদ নিয়ে ছেলেদের নানা ধরনের ঠাট্টা সংবাদ বলা হতো, সেটা নিয়ে ছেলেদের বাংলাদেশের রাজনৈতিক মহলে নানা ধরনের ক্ষোভ ছিল। এই বিষয়টা কখন আসছে আপনি দেখেন 2013, 14, 15 বাংলাদেশে প্রথম এই জায়গাটা এসছে আগুন দিয়ে পোড়ানো থেকে শুরু করে সম্পদ ধ্বংস, সরাসরি রাষ্ট্র স্থাপনায় হামলার ঘটনা এর আগের আন্দোলনগুলিতে আমি বিশ্বাস করি জুলফিকার আলী মানিকও দেখে নেই। এমনকি প্রাইভেট স্থাপনা, মিডিয়া, সবচেয়ে বৈরী মিডিয়া, ধরেন আওয়ামী লীগের চোখে সবচেয়ে বৈরী মিডিয়া কার হতে পারে? ফ্রিডম পার্টির মিডিয়া, মিল্লাত কিংবা জামাত ইসলামের, কিংবা বিএনপির চোখে সবচেয়ে বড় বৈরী মিডিয়া কি হতে? বাংলার বাণী, আওয়ামী লীগের। আমি তো ওদের গাড়ি কোনোদিন ভাঙচুরিতে দেখিনি ওই আন্দোলনগুলোতে। তো আমি 96তেও দেখি নেই, আমি 2001-এও দেখি নেই। তারপরের এই মিডিয়ার উপর সেই আক্রমণ আসেনি, কিন্তু এখন সেই হামলাটা হচ্ছে। এই তো তার অর্থ হলো এখন মিডিয়া টার্গেট হচ্ছে, এখন হাসপাতাল টার্গেট হচ্ছে, টেলিভিশন ভবন টার্গেট হচ্ছে, সেতু ভবন টার্গেট হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা কার কি ক্ষতি করেছে? এটা তো একটা নির্ভেজাল অফিস, এটা তো সবার জন্য। হ্যাঁ, স্বাস্থ্য অধিদপ্তর কাদের ক্ষতি করেছে? স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রায় 5-6 হাজার এমপ্লয়ি আছে সবাইকে আওয়ামী লীগ করে। হাসপাতাল কি হাসপাতাল, তাই না? এগুলোর তার অর্থ হলো যে এখানে কোনো না একটা শক্তি বা অপশক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, এবং তারা সব সময় সম্পদ ধ্বংস করে একটা রাস্তা তৈরি করতে চায় কোনো না কোনোভাবে। তাদের একটা ধারণা ছিল, আমার বিশ্বাস করি তাদের একটা ধারণা ছিল টোটাল এনার্কি করলে সরকারের পতন ঘটবে, তখন পুলিশ, আর্মি, বিডিআর, কেউ বিজিবি, কেউ তাদের পক্ষে থাকবে। তাহলে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়তো তাদের উদ্দেশ্য। আপনাদের কথা থেকে সেরকমটাই আসলো। আমি বিরতি নিয়ে এসে শুনবো। যেটা বললেন যে সরকার, অনেকে তো মনে করে যে এমন একটা এনার্কি এই দেশের বজায় থাকুক যেটা আমার পাশের দেশের মিয়ানমার যে বিপদে আছে, তাতে তো বাংলাদেশেরই ক্ষতি, যারা প্ল্যানার তাদের কোনো ক্ষতি নাই। সেটাই। জি, আসি বিরতি শেষ করে। দর্শক, আমাদের এই মুহূর্তে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, শেষ করে দ্রুতই ফিরবো, সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম নিটল টাটা 21 রাতের আজকের আয়োজনে। কথা হচ্ছে নাশকতা নীল নকশার নেপথ্যে কারা, এই প্রশ্নটা রেখেই শুরু করেছি, কারণ এটা খোঁজা খুব বেশি দরকার। কিন্তু কতটুকু খুঁজে বের করা হয়, বাংলাদেশের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া যে ঘটনাগুলো কতটা খোঁজা হয়েছে, সেখানেই আলোচনাটা হচ্ছে। আসতে চাই জুলফিকার আলী মানিক আপনার কাছে। জঙ্গি ছিনতাইয়ের কথা তখন বলছিলেন, জঙ্গি ছিনতাইয়ের ব্যাপারটা যদি একটা মবের মুখে তাৎক্ষণিকভাবে পরিকল্পনা করে করা হয়, তাহলে সিসিটিভি আগে নষ্ট করা, এই পরিকল্পনা সম্ভব কিনা? না, সিসিটিভি তো এখন যারা অনেক প্ল্যান করে কাজ করে তারা তো জানে যে এখন ক্যামেরা আছে সর্বত্র, ফলে তারা সবাই, ইভেন আমিও যে একটা জায়গায় কনসালটেন্সি করি, ওখানে একটা জায়গা আক্রমণ করতে গিয়ে এখানেও আক্রমণ হয়েছে, এবং দেখা যাচ্ছে টিভির স্ক্রিনে বসে যে ওরা সবার আগে ক্যামেরাটা ভাঙতেছে, অর্থাৎ তাকে যেন আইডেন্টিফাই করা না যায়। সেতু ভবনে তো সিসিটিভি ক্যামেরা ভাঙে নাই,
সিসিটিভির মূল পরিচালন ক্ষেত্র তুলে নিয়েছিল। তার মানে ওরা হচ্ছে এই যে ইয়েগুলো রাখতে দিচ্ছে না যে আপনি যেন তাকে পরে খুঁজে পেতে পারেন। কারণ এখন অবশ্য রাখলেই কি লাভ, আমাদের দেশে তো ওই যে যেটা রেজা ভাই বলেছে, আপনি তো প্রপারলি কাউকে ধরে সত্যি সত্যি এটা শেকড় পর্যন্ত গিয়ে মানুষকে বলেন না যে কোথায় কি হয়েছে, ফলে এটা থেকেই কি লাভ আর না থেকে। আমরা তো সেটা দেখি না। ঢাকা শহরের পুরন ঢাকায় যে জঙ্গি তুলে নিয়ে গেছিল ওই যে ছিনতাই করে, মনে আছে কোর্ট থেকে যাওয়ার সময় আপনারা এখানে একটা শো করেছিলাম, সরকারি দলের একজন বলেছিল আমি কথা দিচ্ছি যে 48 ঘন্টার মধ্যে ধরা পড়বে। আজকে কতদিন হয়ে গেল, কোনো কিছু যে জানি না তাকে ধরা হয়েছে। সো এরকম তো অনেক প্রশ্নের উত্তর আছে। এখন আপনি আমাকে বলছেন ইয়েস সিসি ক্যামেরা এগুলি তো তারা করে, বিকজ অফ তারা জানে যে চেইন সিনারিওতে কোনো একটা ক্রাইম বা কোনো একটা সহিংসতা করলে কি করে নিজেকে, যে কোনো প্ল্যান অপরাধী কিন্তু সবার আগে প্ল্যান করে হচ্ছে অপরাধটা করার পরে আমি কি করে ওইখান থেকে সেফ জোনে চলে যেতে পারবো, এটা কিন্তু ফার্স্ট প্ল্যান। তারপরে সে কি করে ইমপ্লিমেন্ট করবে, এটা কিন্তু একদম কমন সাইকোলজি, এমন না যে এটা আমি মহাজ্ঞানী লোক হিসেবে বলি, সবাই জানে এটা। কিন্তু আমাকে কয়েকটা কথা বলেন, এই যে আমি গত পয়লা বৈশাখের আগে আপনার এখানে একটা শো করে গিয়েছিলাম, এখানে পুলিশের একজনও ছিলেন অফিসার, ওনারা এইসব টেরোরিজম ডিল করেন। আমি কিন্তু একটা বলেছিলাম যে ইয়েস আপনারা খুব সন্তুষ্টির সাথে ক্লেম করছেন দেশে জঙ্গিবাদ মোটামুটি দমন হয়ে গেছে, কেউ বলে একদম নাই, কেউ বলে নির্মূল করতে না পারলেও নেটওয়ার্ক ভেঙে দিছি। কিন্তু আমি বলেছিলাম বাংলাদেশকে ওরা কালচারালি এমনভাবে চেঞ্জ করে ফেলছে যে এখন আপনার কয়েকদিন পরে বা কোনো এক সময় আসবে 10-12-15টা গ্রেনেড আর জবাইয়ের প্রয়োজন পড়বে না। সেটাই দ্যাটস দ্য কালচারাল চেঞ্জ। যে আপনি একটা বিস্ফোরণ দেখবেন, সেই বিস্ফোরণে আপনি অবাক হয়ে হতবাক হয়ে এমন হয়ে যাবে যে একদম কিং কর্তব্য বিমূঢ়, কি করতে পারবো আর পারবো না আমি আর বুঝতে পারছি না। উনি ডিনাই করেছিলেন, বলছে এমন কিছু হচ্ছে না। আমি এটাও বলেছিলাম এই যে উগ্রবাদ, কিন্তু আমাদের সেই শিরোনামটা আমি একটু যুক্ত করি, আমাদের সেই শিরোনামটা কিন্তু এরকমই ছিল যে উদযাপন কেন শৃঙ্খলিত, এই টাইপেরই ছিল। তো সেখানে তাহলে তেমন কিছু হবে না, তাহলে উদযাপনগুলোও কেন সেই শৃঙ্খলিত করে রাখা হয়? না প্রশ্ন তো উঠেছিল সেদিন। নিরাপত্তার স্বার্থে ওনারা বলছেন, কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশে তো সবসময় নিরাপত্তা কেউ কাউকে দিয়েও রাখতে পারে না। পৃথিবীতে তো কত নিরাপত্তার ভেতরেও কত রাষ্ট্রপ্রধানকে মৃত্যু হয়েছে, রাইট? ফলে কিন্তু ঘটনা হচ্ছে রাইট ট্রাম্প খেলে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় নিরাপত্তা কি মানেন তো? যে কোনো বিষয়ে মানুষের শক্তি। কালচারাল লড়াই হলো মানুষের কালচার। কেন রমনা বটমূলে যেইবার জঙ্গিরা বোমা হামলা করেছিল তার পরের বছর তো তার চেয়ে দ্বিগুণ মানুষের বেশি মানুষ গেছে, কেউ তো বলেনি যে আমি নিরাপত্তার ভয়ে যাব না। তা আপনি তখনই র‍্যাব ছিল না, হ্যাঁ তখন র‍্যাবও হয়নি, রাইট? তখন এত সিকিউরিটি ইস্যু যায়, তখন কাউন্টার টেররিজম ছিল, পুলিশের কাছে তখনও 303। কিন্তু মানুষ এটাকে রিজেক্ট করেছে, না আমার শক্তি দিয়ে আমি এটাকে লড়বো। আজকে আপনি বলছেন সিকিউরিটির ভয়ে সবকিছুকে বন্দি করে দিচ্ছি, না উৎসব ছোট হয়ে যাবে, করতে পারবে না, সীমিত হবে। তখনও আমি বলেছিলাম আপনি আমার মানুষের যে কালচারাল পাওয়ারটা আছে সেটাকে বন্দি করে এই কালচারের বিরুদ্ধের পাওয়ারটাকে আপনি মুক্ত করে রাখতে চাচ্ছেন। এই স্ট্র্যাটেজিটা আমার মনে হচ্ছে ইটস এ ভেরি রং স্ট্র্যাটেজি। যেমন দেখলেন তো আজকে যে সকল স্লোগান নিয়ে আমরা খুবই দুঃখিত হচ্ছি, যেই বাচ্চাদের যেই ধরনের রিয়াকশন দেখে দুঃখিত, যে দ্যাটস দ্য চেঞ্জ অফ আওয়ার কালচার, রাইট? আপনি তার ব্রেইনটাকে তারা ওইখানে নিয়ে গেছে, কিন্তু আপনি প্রশাসনে বসে অস্বীকার করছেন, না হয়নি, আমি তো গ্রেনেড মারে না, কেউ জবাই করে না, কেউ জঙ্গি নাই কোথাও। হোয়াট ইজ দিস? এটা উগ্রবাদ না যেটা ঘটছে? এটা জঙ্গিবাদ না? আজকে আপনি স্বীকার করছেন ওরা তো গ্রেনেড মারেনি, জবাই করছে না, ওরা লড়াই করছে, এটা তো উগ্রবাদ। তাহলে আপনি প্রশাসনে বসে যদি ডিনায়াল মুডে থাকেন এবং সাংবাদিকদের একটি ইনফরমেশন তথ্যকে অলওয়েজ নো বলতে থাকেন, তাইলে তো আমরা বলেও কোনো লাভ নাই। আরেকটা 10 সেকেন্ড বলছি, আমি এটাও বলেছিলাম যে জঙ্গিবাদ তৈরির কারখানা কোথায়? ওনারা বলছেন না আমরা এগুলি সব বন্ধ করে দিয়েছি। আজকে কি দেখছেন? যাত্রাবাড়ি, বাড্ডা, ঢাকা, ওরা তো তৈরিই করেছে ঢাকাটাকে কর্জন করে ওদের বিভিন্ন উগ্রবাদের এক একটা আখড়া বানাবে। এটা তো আমরাও তো জানি সাংবাদিক, আর আপনারা বলছেন নো দিস ইজ ডিনায়াল। আমরা বলছি এখনো নিয়ন্ত্রণে আসে, রাইট? আমরা বলেছি সোশ্যাল মিডিয়াকে তারা কিভাবে ইউজ করছে মানুষের ব্রেইনকে ওয়াশ করার জন্য। আপনারা বললেই বলে ওদের কয়েকজনকে তো ধরছি আমরা, আরে ওই ধরা দিয়ে কি আপনি এটাকে সারিয়েছেন? ডিনায়াল মুডে থাকলে কিন্তু কখনো রোগ সারাতে পারবেন না। সো প্রশাসনের যারা ডিনায়াল মুডে ছিলেন তাদের অ্যাকাউন্টেবিলিটিও দরকার। আজকে আপনি উগ্রবাদ নিয়ে চিন্তিত, আমরা যখন বলছি উগ্রবাদ কালচারালি তৈরি করা হচ্ছে, আজকে আপনি আমাকে ডিনাই করে আজকে এসে শিখাচ্ছেন উগ্রবাদ কাকে বলে। তো এগুলি তো আমাদের মধ্যেও দুঃখ তৈরি করে,
নিঃসন্দেহে দুঃখ তৈরি করে। ইশতিয়াক রেজা, যখন শুরু থেকে বলা হচ্ছে লাশের রাজনীতি, কিছু সুইসাইড টিম, এদের লাশ দরকার, লাশ পড়লেই এরা রাজনীতিটা ভালো জমাতে পারে, সেই জায়গায় এই প্রশ্নটা উঠেছে যে শাসক দলের সাথে সাধারণ মানুষের নৈতিক সমর্থন কতটা রয়েছে আর নৈতিক সমর্থন এদের দিকে কতটা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটা এখানে জুলফিকার আলী মানিক তুললেন, আমরা দেখেছি ওই ঘটনার সময় মানে কোটা সেই বৈষম্যবিরোধী কোটা আন্দোলন চলমান সময় সোশ্যাল মিডিয়ায় যেইভাবে মানুষের সিম্প্যাথি জাগ্রত হয় বা ওই দিকেই মানুষের নৈতিক সমর্থনটা যায়, যেভাবে কাজ করা হয়েছে, কতটুকু মনিটরিং হয়েছে? মনিটরিং হয় নাই, তাছাড়া এটা মনিটরিং করে পারাও যাবে না। পারা যাবে না এই কারণে যে আপনার কোনো নৈতিক অবস্থান আর নাই। গত 16 বছরে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নিজেদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে পারেনি, করেছে গায়ের জোরে, পুলিশি ক্ষমতায়, তাদের শাসক দলের ক্ষমতায়। ছাত্রলীগ শুধুমাত্র ক্ষমতা চর্চা করেছে, আধিপত্য চর্চা করেছে, রাজনৈতিক চর্চা করেনি। আওয়ামী লীগও তাই। আওয়ামী লীগের তো একটা রাজনীতি আছে, বঙ্গবন্ধু সহ প্রতিষ্ঠাতাদের একটা রাজনীতি ছিল, সেই রাজনীতিটা আওয়ামী লীগ করে নাই। একটি উদার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন 1971 সালের, সেই স্বপ্নটা তো আওয়ামী লীগের মাধ্যমে নেতৃত্বে বাস্তবায়ন হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সেখান থেকে অনেক দূরে। ব্যক্তিগতভাবে অনেকেই হয়তো অনেক ধরনের কৃতিত্বের অধিকারী, কিন্তু দল হিসেবে তো আওয়ামী লীগ আসলে আধিপত্য চর্চা করেছে, ক্ষমতা চর্চা করেছে, রাজনৈতিক চর্চা করে নেই। রাজনৈতিক চর্চা করে নেই বলে তো রাজাকার স্লোগানকে আপনি গায়ের জোরে থামাতে গেছেন, আপনি পলিটিক্যালি মোকাবেলা করতে পারেন নাই তো আপনি। এবং এটাকে সবসময় এই যে জঙ্গি তৎপরতা, এটাকে সবসময় একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হিসাবে দেখার যে একটা ভঙ্গি, এটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কি করেছি, ইকোনমিতে জিডিপির মোহে পড়েছি, ইকোনমিক জিডিপি করতে করতে, কিন্তু কালচারাল জিডিপি যে আপনার কাছ থেকে নাই হয়ে গেছে, সেটা যে ছিনতাই হয়ে গেছে, সেটা আমরা কখনো খেয়াল করিনি। দেখেন এদের চাপে পড়ে কি সরকার টেক্সট বুক বদলায় নেই, পাঠ্যপুস্তক বদলায় নেই, সেখান থেকে হিন্দু কবিদের কবিতা বাদ দিয়েছে, সেকুলার রাইটারদের লেখা বাদ দিয়েছে, কবিতা লাইন বাদ দেওয়া হয়েছে। এটা কি এই টেক্সট বুকের উপরে যেটা হলো সেটা কি জঙ্গি আক্রমণ না? জঙ্গি আক্রমণ মানে কয়েকটা গ্রেনেড ফোটা, জঙ্গি আক্রমণ মানে কয়েকটা হত্যাকাণ্ড। একেবারে তারা পরিকল্পিতভাবে তারা যেটা করছে সামনের দিকে এগোচ্ছে, আর আমরা ওই নানা ধরনের পোশাকি বাহিনীর মধ্যে থেকে আমরা মনে করছি যে আমরা বিজয়ের জায়গায় আছি। একটা কথা খুব পরিষ্কার করে বলি, জঙ্গিদেরকে যে ছাড়িয়ে নিয়ে যাওয়া হলো নরসিংদী থেকে, এইটা অন্তর্ঘাতমূলক তৎপরতা, ভিতরের লোকের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। শুধুমাত্র ভেঙে নিয়ে গেছে লিঞ্চ মবের কারণে পারি নেই, এটা বলা ঠিক না। এই প্রত্যেকটা ঘটনা আপনি গিয়ে দেখবেন কোথাও না কোথাও ভেতরের লোকের সহযোগিতা, ওই যে কনস্পিরেসিতে যেটা দরকার হয়। অথচ আমি সেটা দেখতে চাচ্ছি না, আমি দূরের শত্রু বিএনপি, জামাত, তারেক রহমান ওরকম করে ফেলছি, লন্ডনে পাঠিয়ে দিচ্ছি। আর তাকে উল্টা, তো সমস্যা কি হলো এটা বলার মতো উল্টা ওদের ক্রেডিট দেওয়া হচ্ছে না। সেইটা যদি দেখতে আমরা এরকম যদি হয়, আপনাকে এত নার্ভাস এরকম যদি হয় যে শাসক দল চিন্তাই করে রেখেছে বা তার আগেই ভেবেছে যে এই বিএনপি জামাত রয়েছে বা বিএনপি নেতারা তো ধরাও পড়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, সেই জায়গা থেকে যদি মনেই হয় যে না তাদের কাছ থেকে সেই পরিমাণ তথ্য বের হচ্ছে না, তাহলে সেই দোষর খোঁজার কাজটা আদৌ আমাদের দেশে হবে কিনা? আমার মনে হয় না, কোনো কিছুই তো খোঁজা হয় না আসলে। আপনি ধরেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগ না থাকলে, নিষ্ঠা না থাকলে ৭৫ হত্যার বিচার হতো আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও, মানে অধ্যাদেশই বাতিল হতো না বা এরকম কিছু। বুঝেছেন তো, কোশ্চেনটা ভেরি ইন্টারেস্টিং। তেমনি যুদ্ধাপরাধের বিচারটাও কিন্তু সেই জায়গায় একটা জাতীয় দাবি তৈরি হয়েছে, কিন্তু ব্যক্তি প্রধানমন্ত্রীটা চেয়েছেন। কিন্তু আপনি যদি দলের দিকে তাকান তাহলে দেখবেন যে সেখানে কমিটমেন্ট। আজকে আওয়ামী লীগের ভিতরে নিজেরাই বলছে তাদের দলে এত % ঢুকে গেছে, ওরা হাইব্রিড শব্দটা আমরা অনেক আগে থেকে শুনি। হাইব্রিড বলে সৈয়দ আশরাফের নিজের মুখে ছাত্রলীগের ভিতরে শিবির ঢুকেছে, এবং ছাত্রলীগের মিছিল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড়, সবাই মিলে যে মিছিল করে ছাত্রলীগের একটা হলের মিছিল তার চাইতে বড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি যে বাম সংগঠন, ছাত্রদল সবাই মিলিয়ে যা আন্দোলন করে, যে মিছিল করতে পারে, ছাত্রলীগের একটা হলের মিছিল তার চাইতে বড়। খুঁজে পাওয়া গেল না কেন? তাহলে নাশকতা নীল নকশার নেপথ্যে কারা, এই প্রশ্নের অন্তর্ঘাতের কথাটা উত্তর খুঁজতে গেলে আসলে মানে অপোজিশন না, ভেতরেও খুঁজতে হবে। ইনফিলট্রেশনের দিকে তাকান নাই তো আপনি কখনো? কারণ এখন ঘটনা হচ্ছে এই যে রেজা ভাই যেটা বললেন, পলিটিক্সই তো নাই, ছাত্রলীগ, এই যে ছাত্রলীগ ক্ষমতা চর্চা, কিছু একটা রাইট জিনিসও যদি বলি, ছাত্রলীগ তো গত 15.5 বছরই কি রাজনীতি করেছে? আমি তো বললাম, যদি দেখেন হামলা,
একটার পর একটা অ্যাটাক, এই যে বিশ্বজিৎকে ওল্ড টাউনে মেরেছে, কিভাবে কুপি আবরারকে মারা, রাইট, কিছু বললেই বলে ছাত্রলীগের গৌরবের আলোচনা করেন, কিন্তু ঘটনা হচ্ছে গৌরব তো আপনাদের ছিল, সেই গৌরব তো কেউ অস্বীকার করছে না, কিন্তু সেই গৌরবকে আপনারা ম্লান করছেন আজকের কাজ দিয়ে। সেটার কথা এই জাহাঙ্গীরনগরে বেড়াতে যাওয়া দম্পতি গৃহবধূকে ধর্ষণ আর স্বামীকে আটকে রেখে কে করেছে? সিলেটে নানান ধরনের। তো এখন আপনার একজন বড় নেতা যদি দলের বলে ছাত্রলীগই পারবে এটা সামলাতে, তাহলে ছাত্রলীগকে কি আপনারা কোনো বাহিনী হিসেবে পালছেন নাকি পলিটিক্যাল সংগঠন হিসেবে পালছেন? এখন একটি রাজনৈতিক সংগঠন যদি রাজনীতির জায়গায় দেউলিয়া হয়ে যায় তাহলে তার অবশিষ্ট কি থাকে? কঙ্কাল। সেই কঙ্কাল কি করে? না বলি, অবশিষ্ট থাকে শুধু কঙ্কালটা। কঙ্কাল দেখলে কি লোকে সুখী হয় না ভয় পায়? কঙ্কাল দেখলে লোকে ভয় পায়। বলেন রেজা ভাই, কিছু বলছেন? ভ্লাদিমির লেনিনের একটা বই ছিল বিপ্লবের আগে, হোয়াট ইজ টু বি ডান। আমরা তো ইংরেজিটা পড়েছি, রাশিয়ান ভাষা তো পারি না। সেটা হলো সেখানকার ভিতরে আছে বিপ্লবের সবচেয়ে বড় দীক্ষা হলো সামনে তাকাতে হবে, কিন্তু তার চেয়ে বেশি তাকাবে নিজের দিকে। আমি ঠিক আছে, দেখতে হবে, সেই জায়গাটা তো আমাদের দাঁড়াতেই হবে, না হলে কিন্তু সব শেষে উৎকণ্ঠা। এটা নিয়েও একটু কথা বলেন, কারণ মানুষ একদম, আমার হাতে আর 2 মিনিট সময় আছে, যে এই নরসিংদীর ওখান থেকে যে পরিমাণ আর্মস গিয়েছে, এটিএম বুথ ভেঙে টাকা, এখন কি ধরনের টাকা যাবে, কি ধরনের আর্মস যাবে, আরো কিছু হবে কিনা শঙ্কা কিন্তু এখানে একদম সাধারণ মানুষের মনে। সেই জায়গাটা শুনতে চাই। এই যে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, তো কয়েদি বেরিয়েছে, জঙ্গি বেরিয়েছে, অস্ত্র নিয়ে বেরিয়েছে, এবং ইন্টারেস্টিং দেখেন রাস্তা কেটে ফেলছেন, আপনি মেট্রো রেলে অ্যাটাক করছেন, আপনি নানান স্থাপনায় এক্স্যাক্টলি পাকিস্তান আর্মিকে রেজিস্ট করার জন্য কাজগুলো করা হচ্ছে। মুক্তিযোদ্ধারা যে স্ট্র্যাটেজিগুলো নিয়েছিল বলে আমরা হিস্ট্রিতে পড়ছি, ঠিক উল্টা স্ট্র্যাটেজিটা, ওই স্ট্র্যাটেজিটাই উল্টা ফেরত দিচ্ছে এইদিকে। তাহলে হয় কি, যখন আপনি একটা স্ট্র্যাটেজি অন্যের জন্য ঠিক করেন অ্যাপ্লাই করতে, ওইটা আপনার উপরে অ্যাপ্লাই করলে কি করবেন ওইটার প্ল্যান তো আপনার থাকে না। এটাই হচ্ছে ওই যে পয়জনটা যে বানায় সে খাওয়ার জন্য না, আরেকজনকে খাওয়াইতে, কিন্তু খাওয়ানোর পরে তার কি হবে সে জানে, কিন্তু তাকে খাওয়াইলে কি করে সে পয়জনটা মানে ডিটক্সিক করবে এটা কিন্তু তার প্ল্যান থাকে না। সো ঘটনা হচ্ছে যেটা বলছেন, সবাই এখন মনিটারি ক্ষতি নিয়ে খুব কথা বলছে, এত হাজার কোটি টাকা, কিন্তু আমি বলছি মনিটারি ক্ষতির চাইতে মানুষের, সারা দেশের মানুষের মগজে জীবন এবং দেশের নিরাপত্তা নিয়ে যে একটা অসম্ভব গভীর সংশয়, অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটার মূল্যটা কত? অনেকে তো বলছেই যে বাংলাদেশটা কি আসলে বাংলাদেশের মতো থাকবে কিনা, দ্যাটস আ বিগ কোশ্চেন। তাহলে এটা কে নিশ্চয়তা দিবে? এই যে ভয়, এই যে আতঙ্ক, এই যে অনিশ্চয়তা, ওইটা কয় হাজার কোটি টাকা, এই ভয়ের মূল্য, এই আশঙ্কার মূল্য। সো দেশটাই যদি ভালনারেবল হয়ে যায়, আপনি একটা ব্রিজ, একটা মেট্রো রেল, এই যে ডেভেলপমেন্ট, সো উন্নয়নটা যেমন ইনফ্রাস্ট্রাকচারাল দরকার ছিল, ইকোনমির জিডিপি যেমন দরকার ছিল, মানুষের মগজের চিন্তার জগতের উন্নয়নও দরকার ছিল। সেই উন্নয়ন আসল জায়গায় উন্নয়ন না, সেটা আপনারা মানে আমি বলছি না নকল জায়গা। কালচারাল জিডিপি কতটা বেড়েছে ইশতিয়াক রেজা, এখন সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ এভাবেই, যদিও আমি সেই সাধারণ মানুষ যদি হয়ে থাকি, আমিও হয়তো আমার মনস্তাত্ত্বিক জায়গাটা হয়তো অনেকটা পরিবর্তন ঘটে গেছে, তারপরও ভাবছি যে হীরক রাজার দেশের সেই যন্তর মন্তর চেম্বারেই আমরা ঢুকে পড়লাম। মানুষের সামনে উপস্থিত হতে হয় শাসককে, মানুষের সামনে উপস্থিত হতে হয় নরমে গরমে। তার গরম থাকে কারণ তার বাহিনী আছে, শাসন করতে পারে, সে আটক করতে পারে, জেল দিতে পারে, মানুষ, তার একটা কাঠামো আছে। কিন্তু মানুষের সামনে উপস্থিত হতে হয় নরমে, তাকে বুঝতে দিতে হয় যে এটা আমাদেরই লোক। আমি এই ঘটনাকে একটা সুযোগ হিসেবে দেখি। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল একটি চক্র, সুতরাং আপনি নিজেকে এইবার তৈরি করেন যে আপনি বাংলাদেশকে কিভাবে রক্ষা করবেন, এবং সেটা করতে গেলে আপনার রাজনীতির শুদ্ধতা প্রয়োজন আছে, পরিশুদ্ধকরণ। শুধুমাত্র পুলিশি প্রহরায় আমি ঝাঁ চকচকে পাঞ্জাবি মুজিবট করে বক্তৃতা দিয়ে ফেলবো, তারপরে বাসায় ফিরে যাব দামি গাড়িতে করে, এই রাজনীতিটা হয়েছে 15.5 বছরে। এখান থেকে বেরোবার প্রয়োজন আছে। এটা থেকে শিক্ষা নেওয়া দরকার আছে যে আমার দল, আমার অঙ্গ সংগঠনগুলো সত্যি সত্যি মানুষ থেকে অনেক দূরে অবস্থান করে। আজকে শেষ করতেই হচ্ছে আত্মসমালোচনার সংস্কৃতি তৈরি করতে হবে। আমরা শুধু নামই শুনেছি সেই অভিযান অনেক বেশি জরুরি, না হলে নাশকতার নীল নকশার নেপথ্যে কারা, এটা সত্যিকার অর্থে বের করা অনেক বেশি কঠিনতর কাজ হয়ে দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ ইশতিয়াক রেজা আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি জুলফিকার আলী মানিক আপনাকেও।
সম্মানিত দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। যে আলোচনা হলো সেখান থেকে একটি কথাই শুধু বলতে চাই, এই নাশকতা নীল নকশার নেপথ্যে কারা বের করতে হলে সব জায়গায় সঠিক তদন্ত দরকার। সেটা যেমন যারা একদম বিরোধী পক্ষ রয়েছে, যারা সত্যিকার অর্থে দেশের খারাপ চায়, তাদেরকে যেমন চিহ্নিত করা দরকার, পাশাপাশি যদি ঘরের মধ্যেও সেই লোক থেকে থাকে সহায়তাকারী, তাকেও চিহ্নিত করা দরকার। না হলে আমাদের দেশ কখনোই আসলে সেই মানসিক যে শান্তি বা স্বস্তি, কালচারাল জিডিপির কথা বলছি, সেই জায়গায় অনেক বেশি সমৃদ্ধ হতে পারবো না। প্রত্যেক দিন প্রত্যাশা রাখি, আজও রাখতে চাই, দেশের ভালো কিছু হোক। আপনারাও ভালো থাকেন। শুভরাত্রি।